সবাই বলবো, যেই বাংলার মাটিতে শেখ হাসিনা রক্তের নদী বইয়ে দিয়েছে, সেই বাংলার মাটিতে হাসিনার বিচার হতে হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে মার্চ ফর ইউনিটি। সারা দেশ থেকে এসেছে ছাত্র জনতা। বাগেরহাটের হামলায় আহত বেশ শিক্ষার্থী। হাসিনার যারা সহচর ছিল তারা যেন কোনো ক্রমেই এই বাংলাদেশের মাথাচাড়া দাঁড়াতে না পারে। তারা সহ আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজকে এখানে আমরা ঐক্যবদ্ধ হব ইনশাআল্লাহ। বর্ষবরণে নানা আয়োজন। বিদায়ী বছরে শেষ সূর্যাস্ত দেখতে সৈকতে লাখো পর্যটক। আতশবাজি ফানুসে নিষেধাজ্ঞা। ভারতের হুঙ্কারের পাল্টা জবাব দিতে প্রস্তুত বাংলাদেশ, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্ত রক্ষায় পিছপা হবে না বিজেপি। সীমান্তবর্তী প্রতিপক্ষদের কাছে কোনো অবস্থাতেই পিঠ প্রদর্শন না করার জন্য আমি তোমাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। দেশ মাতৃকা রক্ষায় তোমরা প্রয়োজনে জীবন দেবে, তবু দেশের 1 ইঞ্চি মাটিও হাতছাড়া হতে দিবে না বলে আমি দৃঢ় বিশ্বাস রাখি। আমি বিশ্বাস করতে চাই যে তোমরা আমাদেরকে হতাশ ও নিরাশ করবে না। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনে বদ্ধপরিকর কমিশন। কুমিল্লায় সিইসি সংস্কার কমিশনের প্রতিবেদন অনুযায়ী ভোটের প্রস্তুতি। এবং কুষ্টিয়া শহরে বেড়েছে চুরি ছিনতাই সহ নানা অপরাধ। নির্বিকার পুলিশ। থানায় অভিযোগ দিয়েও মিলছে না প্রতিকার। 2টা গরু আমরা খাওয়া টাওয়া গোয়ালে ওঠা পরে আমরা রাত 3টের সময় দেখছি দেখছি গোয়ালে গরু নাই। প্রশাসনেরা বলছে তারা কিছুই করতে পারছে না, আমাদের পাহারাই আসে না প্রশাসনরা। আমরা পাইট খেতে খাই, আমরা তো আমাদের পাহারা কেমন দেব। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সাথে আছি আমি ফারনাজ জুই। এবারে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে যোগ দিতে সারা দেশ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছে ছাত্র জনতা। বেলা 3টায় শুরু হয় সমাবেশ। বক্তব্য রাখবেন কেন্দ্রীয় সমন্বয়করা। আজ জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের কথা থাকলেও সরকারিভাবে ঘোষণাপত্র প্রণয়নের সিদ্ধান্ত জানিয়েছেন প্রধান উপদেষ্টা। একে সাধুবাদ জানিয়ে নতুন কর্মসূচি পালনের কথা জানান সমন্বয়করা। এই কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকে মিছিল নিয়ে দলে দলে আসে শিক্ষার্থীরা। এতে মুখর হয়ে ওঠে চারপাশ। তাদের দাবি, জুলাই আগস্ট বিপ্লবের মূল লক্ষ্য এখনো বাস্তব রূপ পায়নি। তাই ফ্যাসিবাদের বিরুদ্ধে এক হওয়ার শপথ নেবে ছাত্র জনতা। স্বাভাবিকভাবে আমাদের স্বৈরাচার পালাইলেও আমাদের যে স্বাধীনতা যেটা আমরা চেয়েছি সেটা আমরা আদৌ পাই নাই। মেন স্বাধীনতা আমরা পাই নাই, তার জন্য আমাদের লড়তে হবে। মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল যে আমরা একটা ঘোষণাপত্র দিব, কারণ ঘোষণাপত্র যেহেতু সরকার থেকে। এদিকে বাগেরহাটের মোল্লাহাটে খুলনা থেকে শিক্ষার্থীদের বহনকারী মার্চ ফর ইউনিটির গাড়ি বহরে হামলায় আহত হয়েছে কমপক্ষে 20 শিক্ষার্থী। মঙ্গলবার সকালে মোল্লাহাট মাদ্রাসাঘাট এলাকায় এই হামলার ঘটনা ঘটে। স্বৈরাচারের দোসররা এই হামলা চালায় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। সহকর্মী এস সোহাগের পাঠানো তথ্য ছবিতে আপন অপুর রিপোর্ট। বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে মোল্লাহাট মাদ্রাসা ঘাট এলাকায় সন্ত্রাসীরা গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করে। পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। শিক্ষার্থীরা জানান, বেলা 11:30টার দিকে মোল্লাহাট অতিক্রম করার সময় আগে থেকেই প্রস্তুত হয়ে থাকা সন্ত্রাসীরা হামলা চালায়। থানার সামনে ঘটনা হওয়া সত্ত্বেও পুলিশ নীরব ভূমিকায় ছিল বলে অভিযোগ শিক্ষার্থীদের। ঘণ্টাব্যাপী সংঘর্ষে 20 জন আহত হয়, যাদের 3 জনের অবস্থা আশঙ্কাজনক। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে পুলিশ ও সেনাবাহিনী। আমরা খবর পাই আমাদের বোনদের উপর হামলা করেছে। প্রথমে ইট পাটকেল মারে চলন্ত গাড়িতে, যখন হামলাটা করার পর যখন স্লো হয়ে যায় তখন 4 সাইডটা ঘিরে উল্টোপাল্টা মারধর করছে। সেনাবাহিনী চলে আসছে, অথচ পুলিশ আমাদেরকে বলছে তারা আমাদেরকে কন্ট্রোল করতেছে। পুলিশ আসছে 5-7 জন, তাও 40-50 মিনিট পরে। আমাকে অনেক ভাই রক্তাক্ত, অনেক ভাই অসুস্থ, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। 7-8 জনের মাথাটা ফেটে গেছে এবং অনেকেই গুরুতরভাবে আহত। এই ঘটনার জেরে খুলনা মাওয়া মহাসড়কের মাদ্রাসাঘাট এলাকায় যান চলাচল বন্ধ ছিল প্রায় 2 ঘন্টা। এদিন সকালে খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের বহনকারী 25টি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন বলে জানায় পুলিশ। নিউজ ডেস্ক, দেশ টিভি। পুরাতন বছরকে বিদায় ও নতুন বছর বরণে সারা দেশে চলছে নানা প্রস্তুতি।
এর মধ্যে কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকতে ঢল নেমেছে পর্যটকদের। পর্যটন স্পটগুলো হয়ে উঠেছে উৎসব মুখর। 5 তারকা হোটেলগুলো সাজানো হয়েছে বর্ণিল সাজে, নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট। কালের পরিক্রমায় বিদায় নিতে যাচ্ছে আরেকটি বছর। বিদায়ী বছরের হতাশা ও বঞ্চনাকে পেছনে ফেলে ভালো কিছু প্রাপ্তির স্বপ্ন নিয়ে সবাই বরণ করবে নতুন বছরকে। দুঃখ গ্লানি সমুদ্র জলে ভাসিয়ে দিতে কক্সবাজারে এরই মধ্যে ঢল নেমেছে লাখো পর্যটকের। সমুদ্রের নীল জলরাশিতে গা ভাসিয়ে যেন বিদায় দিচ্ছেন সব অবসাদ। অবশ্যই ভালো লাগছে, অনেকদিন পরে আসলাম, প্রায় 8 বছর পরে। সমুদ্রের এই যে ঢেউটা অনেক ভালো লাগছে। পর্যটন নগরীতে 31st উদযাপন ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার কথা জানায় প্রশাসন। এখানে 6টি স্থানে পিকেট, 10টি চেকপোস্ট এবং স্ট্রাইকিং, হুন্ডা পেট্রোল, এরপরে আমাদের টিভি টিম, এরকম সাদা পোশাকে নজরদারি, নানা স্তরে আমাদের নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে এবং কার্যক্রম শুরু হয়েছে। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে বেড়েছে পর্যটকদের আনাগোনা। কঠোর নিরাপত্তা বাস্তবায়নে জেলায় পুলিশ মোতায়েন করা হয়েছে। মাত্র আসছি, ভালোই লাগতেছে, ফ্রেন্ডদের সাথে ঘুরতে আসলাম। আজকে বছরের শেষ দিন, একটু ঘুরবো, নতুন বছরের জন্য একটু করতেছি। সাগরকন্যা খ্যাত পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতেও বছরের শেষ সূর্যাস্ত উপভোগ করতে ভিড় করছেন হাজারো পর্যটক। বিরাজ করছে উৎসবের আমেজ। প্রাকৃতিক সৌন্দর্য আমাদের কাছে খুবই ভালো লাগতেছে। আমরা খুব হ্যাপি যে আমাদের একটা এরকম বিচ আছে, আমরা যেখানে চাইলেই সহজেই চলে আসতে পারি। হোটেল মোটেলগুলো সাজানো হয়েছে মনোরম সজ্জায়। সর্বোচ্চ সেবা প্রদানের জন্য প্রস্তুত হোটেল ব্যবসায়ী। ফুল রিসোর্টটাই আলোসজ্জায় সজ্জিত করেছি এবং আমরা বরাবরের মতো যে একটা স্পেশাল ডিসকাউন্ট আমাদের থাকে, সেই ডিসকাউন্টটা আমরা অলরেডি রেখেছি। ডিসকাউন্টটা 50% পর্যন্ত ডিসকাউন্ট প্রোভাইড করছি গেস্টকে। নতুন বছরে দেশে ফিরে আসুক শান্তি, সমৃদ্ধি, স্বস্তি ও গতিময়তা, এমন প্রত্যাশা সবার। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। বছরের শেষ সূর্যাস্ত উপভোগ করতে সমুদ্র সৈকতে ঢল নেমেছে পর্যটকের। বিস্তারিত জানাতে পতেঙ্গা এবং কুয়াকাটা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল এবং সাইদ ইব্রাহিম। শুরুতেই যাচ্ছি সহকর্মী পায়েলের কাছে। পায়েল, পর্যটকদের মাঝে কেমন উচ্ছ্বাস দেখছেন? ধন্যবাদ জয়ী। যেমনটি বলছিলেন, বছরের শেষ দিনে এই পতেঙ্গা সমুদ্র সৈকতে সূর্যাস্ত দেখতে অনেক মানুষ ভিড় করেছে। তো আমরা দেখতে পাচ্ছি আমার মাথার উপর এই সূর্যটা ঠিক আস্তে আস্তে ঢলে পড়ছে, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে এবং আবার নতুন একটা বছরের সূচনা হবে আগামীকাল। আর এই সূর্যাস্তকে দেখতে এবং পরিবারের সাথে সাড়ে দিনটিতে অনেক দর্শনার্থী, আমি তাদের সাথে একটু কথা বলবো, তারা কেন এসছেন, তাদের অনুভূতি কি একটু জানার চেষ্টা করব। কেন আসছেন? যে বছরের লাস্ট দিনটা একটু পরিবার নিয়ে উপভোগ করতে আসছি, তারপরে সাগরটা একটু দেখবো আর সূর্যাস্তটা দেখবো। ঠিক আছে, ধন্যবাদ। ভাইয়া, কোথা থেকে এসছেন এবং কেন আসছেন সমুদ্র সৈকতে? ধন্যবাদ দেশ টিভিকে। প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করি 34শে জুলাই বিপ্লবের মাধ্যমে যারা শহীদ হয়েছেন তাদেরকে। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে এই চিটাগাং পৈটিঘাটা থানায়। আমি সমুদ্র সৈকতে কেন এসেছেন পরিবারের সাথে? সমুদ্র সৈকত আসলে ডিসেম্বর মাসটা হচ্ছে বাচ্চাদের স্কুল মাদ্রাসা বন্ধের মাস। এই মাসটাতেই ফ্যামিলি নিয়ে বিভিন্ন জায়গায় দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার মতো একটা সময় সুযোগ। তো এখন বর্তমানে ধন্যবাদ। তো যেমনটি শুনছিলেন, পরিবারের সকলকে নিয়ে সূর্যাস্ত দেখতে আসছে প্রচুর দর্শনার্থী, তারা অনেক ঘোরাঘুরি করছে। আর একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে সন্ধ্যা 6টার পর থেকে আর কেউ এই সব বিচে ঘোরাফেরা করতে পারবে না, এমনটি নির্দেশনা দিয়েছে সিএমপি। আর আজকের শেষ দিনের প্রস্তুতি নিয়ে আরো জানাচ্ছে আমাদের সহকর্মী, পটুয়াখালীর সহকর্মী। ধন্যবাদ পায়েল।
আসলে দিন যত গড়িয়ে শেষের দিকে যাচ্ছে ততই আসলে বছরের শেষ সূর্য ডোবাটা দেখার জন্য কিন্তু সমুদ্র সৈকতে ভিড় করছে হাজার হাজার পর্যটকরা। আপনি হয়তো বা দেখতে পাচ্ছেন যে সমুদ্রের থেকে আমি দেখাচ্ছি যে সূর্যটা কিন্তু আস্তে আস্তে যে পশ্চিম দিকে আসলে শেষ হয়ে যাচ্ছে সেই অবস্থা। এছাড়াও কিন্তু এর আগে সমুদ্রে সেরকমের কোনো পর্যটক ছিল না, এখন কিন্তু পর্যটক কিছুটা বের হয়েছে এবং পর্যটকের উপস্থিতি কিছুটা বের। সকাল থেকেই কিন্তু নতুন সূর্য 2025 সালে নতুন সূর্য তারা দেখবে এমনটাই তারা জানিয়েছেন। এছাড়া আমি যখন আসলে এই মাঠে এখন কিন্তু আসলে তাদের যে একটি যে ঢল নেমেছে সেই ঢলটা কিন্তু অনেকটাই আগে চাইতে বেড়ে গিয়েছে এবং তারা কিন্তু জানিয়েছে যে তারা বছরের শেষ সূর্যাস্ত দেখবে এবং নতুন সূর্য উদয়টা তারা দেখার জন্যই কিন্তু এই কুয়াকাটা আসছেন। এছাড়াও আমি কথা বলেছি এখানে হোটেল মোটেল ব্যবসা যারা করেন তাদের সাথে, তারা কিন্তু আমাকে জানিয়েছেন যে গত বছর যেরকমের পর্যটকের একটা উপস্থিতি ছিল সেরকম উপস্থিতি কিন্তু এবার লক্ষ্য করা যাচ্ছে না। এর একটি কারণ হলো গিয়ে যে এই যে রাজনৈতিক অস্থিরতা এবং এখানে তারা প্রতি বছরই কিন্তু থাকেন এই বছরের শেষ দিকটার জন্য যে এই সময়টাতে লোকজন আসলে তাদের ব্যবসা কিছুটা ভালো হবে এবং তারা তাদের যেন যে এই যে অবস্থা বা যে ব্যবসার যে দুরবস্থা সেটা কাটিয়ে তারা উঠতে পারবে। এছাড়াও কিন্তু আমি কথা বলেছি প্রশাসনের কাছে, তারাও কিন্তু তাদের যত প্রকার নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু তারা দিয়ে থাকছেন। এই ছিল কুয়াকাটা থেকে এখনকার মতো আমার কাছে সর্বশেষ সংবাদ। আমরা এখন ফিরে যাব স্টুডিওতে জুইয়ের কাছে। জুই, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। দর্শক, পতেঙ্গা এবং কুয়াকাটার খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দর্শক, এবার কক্সবাজার সমুদ্র সৈকতের পরিস্থিতি জানবো সহকর্মী সৌরভ দেবের কাছ থেকে। আছি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে, যেখানে ইতিমধ্যেই মানুষ ভিড় করতে শুরু করেছে বছরের শেষ সূর্যাস্তটুকু দেখার জন্য। প্রতিদিন এই সূর্য ডুবে যায় আসলে, কিন্তু আজকের এই সূর্য ডুবে যাওয়ার একটি মাহাত্ম্য রয়েছে। সেটি হলো এই সূর্য ডোবার মধ্য দিয়ে ইংরেজি যে বর্ষপঞ্জি রয়েছে সেখান থেকে একটি বছরের বিদায়ের দিনক্ষণ রচিত হয় আসলে। এবং এই বর্ষ বিদায়ের কোনো ধরনের উন্মুক্ত অনুষ্ঠান গেল কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও নেই কক্সবাজারে। তবে ব্যবসায়ীরা যেটি বলছেন যে উন্মুক্ত আয়োজন না থাকলেও বেশ কয়েকটি তারকামানের হোটেলে রয়েছে আভ্যন্তরীণ আয়োজন এবং সেটিও বেশ নিরাপত্তার চাদরে বেষ্টিত থাকবে। কিন্তু কক্সবাজারের হোটেল মোটেল ব্যবসায়ীদের যেই সংখ্যা, পর্যটক আসার যে সংখ্যার তথ্যটি আমাদেরকে দিয়েছে, সেখানে প্রায় তারা বলছেন যে 3 লক্ষের কাছাকাছি পর্যটক এখন কক্সবাজার জেলা জুড়ে অবস্থান করছেন এবং শুধুমাত্র কক্সবাজার শহরেই প্রায় 450-র মতো হোটেল মোটেল রিসোর্ট রয়েছে এবং সেই হোটেল মোটেল রিসোর্টের কোনো কক্ষই আজকে খালি নেই। এবং জেলা পুলিশ যেটি বলছে, তারা কক্সবাজার শহর এবং বিভিন্ন পর্যটন স্পটগুলো ঘিরে 10টির মতো চেকপোস্ট বসিয়েছে, যেখানে আসলে সন্দেহভাজন কাউকে দেখলেই তাদেরকে তল্লাশির আওতায় আনা হচ্ছে এবং যানবাহন চলাচল নিয়ন্ত্রণ রাখা হয়েছে। এবং সন্ধ্যার পর থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার এবং বিশেষ নিরাপত্তার চাদরে মোড়া থাকবে আসলে পুরো কক্সবাজারটি। এবং প্রশাসন যেটি বলছে, 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা তারা জোরদার করেছে এবং বিশেষ করে সমুদ্র সৈকত এলাকায় ট্যুরিস্ট পুলিশ তারা সাদা পোশাকের নিরাপত্তা কর্মীর পাশাপাশি ড্রোন দিয়েও নিরাপত্তা চাদরে ঢেকে রাখার কথা জানাচ্ছে। এবং সেই সাথে মধ্যরাতে অর্থাৎ রাত 12টা বাজার সাথে সাথে যে বর্ষকে স্বাগত জানানোর যে আয়োজন, সেখানেও কিছু আতশবাজি ফাটানো থেকে শুরু করে সব কিছুতেই নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। এবং সব মিলে এখানে যেই পর্যটকরা আসছেন আসলে তাদের আক্ষেপও রয়েছেন। তারা যেটি বলছেন যে আয়োজন রাখা দরকার, শুধুমাত্র সমুদ্র দেখা নয়, আলাদা বিনোদনের ব্যবস্থাও তারা প্রত্যাশা করছেন। তো কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। বছরের শেষ দিনে বান্দরবানের পর্যটক কেন্দ্রগুলোতে পর্যটকদের ভিড় বেড়েছে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। নয়ন, বান্দরবানে পর্যটকের উপস্থিতি কেমন দেখছেন? নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কি বলছেন সংশ্লিষ্টরা?
ধন্যবাদ জুই। আর মাত্র কয়েক ঘন্টা পর পাহাড় ছুঁয়ে সাগরে সূর্য অস্তমিত হবে। এর মধ্য দিয়ে 2024 সালের যে বিদায় লগ্ন সেটি আসলে শেষ হবে। আগামীকাল নতুন বছর আসলে বরণ করতে যাচ্ছে। এই নতুন বছরকে বরণ করার লক্ষ্যে ইতিমধ্যে বান্দরবানে যে হোটেল মোটেল রয়েছে, পর্যটন স্পটগুলো রয়েছে, ব্যাপক সংখ্যক পর্যটকের উপস্থিতি আমরা দেখছি, যেটি ইতিপূর্বে আমরা গত বছর দেখেছি ছিল না। যদি বলি গত 4 বছর ধরে বান্দরবান পর্যটনে ব্যাপকভাবে ধস ছিল, কিন্তু গত এক সপ্তাহ ধরে সেই পর্যটনের যে ধাক্কাটা সেটা কাটিয়ে অনেকটা নতুন করে চাঙ্গা হতে শুরু করেছে। বিশেষ করে যে আগামীকাল নতুন বছর বরণের যে উদ্যোগ সেটি হোটেল মোটেল এবং রিসোর্ট মালিক পক্ষ নিয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে বড় কোনো আয়োজন করা হয়নি। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম, জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলেছেন আসলে নতুন বছরকে কেন্দ্র করে তাদের বড় কোনো আয়োজন নেই। তবে আমরা বিভিন্ন পাড়া যে উপজাতীয় পল্লী রয়েছে সেখানে বাসিন্দাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলেছেন, বিশেষ করে মুরু, বম এবং ত্রিপুরা যারা খ্রিস্ট ধর্ম পালন করে, তারা এই আগামীকাল যে নতুন বছরের বরণ, সেই বরণের আনুষ্ঠানিকতা রয়েছে আজ রাতে অর্থাৎ 12টা 1 মিনিটে তারা প্রত্যেক পাড়া থেকে সেই আনুষ্ঠানিকতা পালন করবে। আগামীকাল নতুন বছরের যে আনুষ্ঠানিকতা সেটিও পালন হবে বিভিন্ন পল্লীতে। আপনি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে যেখানটিতে আছি, বান্দরবান শহরের একদম প্রাণকেন্দ্র নীলাচল পর্যটন কেন্দ্রে। এখানে ব্যাপক আমরা পর্যটকের উপস্থিতি দেখতে পাচ্ছি, যেটি ইতিপূর্বে আসলে ছিল না। তবে আমরা হোটেল মোটেল এবং রিসোর্ট মালিকদের সঙ্গে কথা বলেছি, পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলেছেন, গত একটি বছর যে তাদের দুঃসময় গেছে, সেই দুঃসময় কাটিয়ে আগামীকাল যে নতুন বছর বরণ করতে যাচ্ছে, সেই নতুন বছরের নতুন স্বপ্ন তারা দেখছেন, যাতে করে তারা অতীতে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা অনেকাংশে পুষিয়ে উঠবেন। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে পর্যটনের সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, বান্দরবান থেকে যুক্ত ছিলেন সহকর্মী আবুল বাশার নয়ন। ভারতের হুঙ্কারের পাল্টা জবাব দিতে প্রস্তুত বাংলাদেশ। যে কোনো পরিস্থিতিতে সীমান্ত রক্ষায় পিছ পা হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার চট্টগ্রামে বিজিবির প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিয়ানমার ঘেঁষা বাংলাদেশ সীমান্ত এখন সম্পূর্ণ বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে, কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই। এ সময় সেন্ট মার্টিনের নিরাপদ যাত্রায় মিয়ানমারের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে বলেও জানান উপদেষ্টা। সীমান্তবর্তী কর্তৃপক্ষদের কাছে কোনো অবস্থাতেই পিঠ প্রদর্শন না করার জন্য আমি তোমাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। দেশ মাতৃকা রক্ষায় তোমরা প্রয়োজনে জীবন দেবে, তবু দেশের 1 ইঞ্চি মাটিও হাতছাড়া হতে দিবে না বলে আমি দৃঢ় বিশ্বাস রাখি। আমি বিশ্বাস করতে চাই যে তোমরা আমাদেরকে হতাশ ও নিরাশ করবে না। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে কমিশন বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে মত বিনিময় সভায় একথা বলেন তিনি। সিসি আরও বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যের আলোকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। এখন চলছে ভোটার তালিকা হালনাগাদের কাজ, বাদ দেওয়া হবে মৃত ব্যক্তি ও রোহিঙ্গাদের। নির্বাচন কবে হবে এমন প্রশ্নের জবাবে সিইসি জানান, সংস্কার কমিশনের প্রতিবেদনের উপর নির্ভর করছে জাতীয় নির্বাচনের প্রস্তুতি। আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি, স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা শুরু করি নাই। আসলে এটা করি নাই, আমরা জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রস্তুতি এগিয়ে দিচ্ছি। সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ আমরা এখনো নির্ধারণ করি নাই। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা যে ইঙ্গিত দিয়েছেন ওনার 16 তারিখের বক্তৃতায়, সেটার আলোকেই প্রস্তুতি নিচ্ছি। সংস্কার কমিশনের রিপোর্টগুলো পেলে হয়তো একটা আন্দাজ করা যাবে যে কবে নাগাদ ইলেকশন হতে পারে। নড়াইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়েরকৃত মানহানির মামলায় খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট 2-এর বিচারক মেহেদি হাসান এ আদেশ দেন। পিপি অ্যাডভোকেট আব্দুল হক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মামলার বাদী শাহজাহান বিশ্বাস তারেক রহমানের সাজার বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে আপিল করেন। আদালত মামলাটি পুনরায় নিম্ন আদালতে প্রেরণ করেন। সেখানে মামলার বাদী মামলা চালাতে অপারগতা প্রকাশ করেন। আজ ধার্য দিনে বিচারক তাকে খালাস প্রদান করেন। এর আগে 2021 সালে 4 ফেব্রুয়ারি তারেক রহমানকে 2 বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তাকে 10,000 টাকা জরিমানা ও অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। হবিগঞ্জের বাহুবলের একটি কারখানায় বিস্ফোরণে 4 জনের মৃত্যু হয়েছে।
সকাল 9টার দিকে আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন প্রকৌশলী ও বাকি 3 জন শ্রমিক। পুলিশ জানায় দায়িত্বরতরা কারখানায় গ্যাসের চাপ পরীক্ষা করছিলেন। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয় এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরও 2 জন। এগুলো নাট ওইখানে বড় বড় মনে করেন 1 কেজি 1.5 কেজি 4 কেজি এরকম নাট যেগুলো ওইগুলো অনেক দূরে চলে গেছে। অনেক লোক আহত হয়েছে এবং অনেক নিহত হয়েছে। ডেড বডি ফালাইল আছে, অনেকে নিয়ে গেছে হসপিটাল। ইঞ্জিনিয়ারও আছে, শ্রমিকও আছে। এই জালালাবাদ গ্যাস ফিল্ড থেকে এইখানে আকিস কোম্পানিতে গ্যাস আসে। সেই গ্যাসটা এখানে সাবস্টেশনের মাধ্যমে গ্যাসের পাওয়ারটা একটু লো করে। এখানে এই পাওয়ার লো করা একটু সমস্যা দেখা দিচ্ছিল, যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছিল। এই জন্য ইঞ্জিনিয়ার সহ ওই যে গ্যাস সাপ্লাই করে গাজীপুর গ্যাস কোম্পানির লোকজন, এরা 6 জন টোটাল এখানে এটা ঠিক করার জন্য আসছিল। তারপর হঠাৎ করে এখানে বিস্ফোরণ ঘটে। চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের শহরে পরিণত হয়েছে কুষ্টিয়া। নাজুক অবস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতির। প্রতিদিনই ঘটছে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। গত 1 মাসে জেলায় এ ধরনের ঘটনা ঘটেছে 100টির অধিক। জানিয়ে আতঙ্কিত জেলাবাসী দোষেন প্রশাসনের তৎপরতার অভাবকে। তবে প্রশাসন বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আনতে কাজ করছেন তারা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। সিসি ক্যামেরার ফুটেজের এমন দৃশ্য কুষ্টিয়ায় এখন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এভাবেই প্রতিদিনই ঘটছে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো ঘটনা। কখনো সড়কে অস্ত্রের মুখে হচ্ছে ডাকাতি, ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙে লুট করে নেওয়া হচ্ছে মালামাল। আবার বাড়ির গোয়াল থেকে চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে গরু সহ বাড়ির মূল্যবান জিনিসপত্র। ফলে ঘরে বাইরে কোথাও নেই স্বস্তি। চুরি, ডাকাতি ও ছিনতাই আতঙ্কে এখন জেলাবাসী। আনুমানিক আমাদের মোট প্রায় 10-12 লক্ষ টাকার 10 থেকে 12 লক্ষ টাকার মালামাল নিয়ে চলে যায় ওরা। আমাদের 2টা গরু ছিল, মানে গরুর উপরে আমাদের সংসার চলে। 2টা গরুর দাম নিম্ন 1.5 লাখ টাকা। 2টা গরু আমরা মানে খাওয়া টাওয়া গোয়ালে ওঠা পরে মানে আমরা রাত 3টের সময় দেখছি, মানে যাই দেখছি গোয়ালে গরু নাই। প্রশাসনেরা বলছে তারা কিছুই করতে পারছে না, আমাদের পাহারাই আসে না প্রশাসনরা। গত 1 মাসে জেলায় এ ধরনের চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে 100টিরও অধিক। ভুক্তভোগীরা অভিযোগও দিয়েছে থানায়। তবে এখনো উদ্ধার হয়নি কোনো মালামাল, জড়িতদের আটকও হয়নি কেউ। জনসাধারণের দাবি, প্রশাসনের তৎপরতার অভাবেই ঘটছে এ ধরনের ঘটনা। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কার্যকরী ব্যবস্থা গ্রহণের তাগিদ তাদের। পুলিশ এর আগে তাও তো ঘোরাফেরা করতো, বর্তমানে দেখছি যে পুলিশ দেখা যাচ্ছে মোড়ে বাজার তো দাঁড়াটা দেখা যাচ্ছে, তারপরে পুলিশ প্রশাসন কিছু করতে পারছে না। আজ পর্যন্ত যতগুলো গরু, অটো, পাখি ভ্যান, অটো চুরি হয়েছে, এই ডাকাতি হয়েছে, এর কোনো হদিসই মেলেনি। তবে পুলিশ বলছে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকে আনতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন তারা। জড়িতদের আইনের আওতায় আনা সহ মালামাল উদ্ধারেও কাজ করছে পুলিশ। এটা নিয়ে আমরা ওই যে লালন শাহ সেতুর ভিডিও ফুটেজ নিয়েছিলাম। ভিডিও ফুটেজ অনুযায়ী আমরা একটা কোম্পানির ট্র্যাককে শনাক্ত করছিলাম। সেটা নিয়ে আবার গিয়েছিলাম বগুড়ায় যাওয়ার পরে সেখানে সে নাম্বারের সাথে মিলতেছে না ভাই। এখন ওই যে ওদের কাছ থেকে রেজিস্ট্রিপত্র সবকিছু নিয়ে এসেছে, যাচাই করতে হয় এবং বিআরটিতে এটা প্রতিবেদনের জন্য চাওয়া হয়। এখনো প্রতিবেদন পাওয়া যায় না ভাই। প্রতিবেদন পাওয়া গেলে তারপরে বোঝা যাবে আসলে। জেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে দ্রুতই কার্যকরী পদক্ষেপ নেবে প্রশাসন। স্বস্তি ফিরবে জনমনে, এমনটাই প্রত্যাশা সবার। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। কক্সবাজারের টেকনাফে ফের বেড়েছে অপহরণের ঘটনা। মঙ্গলবার সকালে টেকনাফের হোয়াইকং শামলাপুর সড়ক থেকে 2টি সিএনজির চালক সহ 7 জনকে অপহরণ করে নিয়ে যাওয়ার কথা জানান স্থানীয়রা। এর আগে সোমবার রাতে টেকনাফের বাহারছড়া এলাকা থেকে জসিমউদ্দিন নামের এক ব্যক্তিকে অস্ত্রের মুখে নিয়ে গেছে। অপহৃতদের কাছ থেকে চাওয়া হচ্ছে মুক্তিপণ। স্থানীয়দের দাবি, যৌথ বাহিনীর অভিযান চালিয়ে অপহরণকারীদের আইনের আওতায় নিয়ে আসা জরুরি। একের পর এক অপহরণের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে টেকনাফে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অপহৃতদের উদ্ধার অভিযান চলমান রয়েছে। পুলিশ, এপিবিএন সহ সকলে আসলে অভিযান করেছে। আজকে সকাল থেকে অভিযান শুরু হয়েছে। উদ্ধার অভিযানের জন্য আজকে র্যাবও যোগ দিয়েছে। সেই ক্ষেত্রে আজকে পুলিশ, এপিবিএন, র্যাব, ফরেস্ট অফিসার এবং স্থানীয় জনগণ সহ আজকেও আমরা উদ্ধার করার চেষ্টা করছি। এখনো পর্যন্ত আমরা তাদের খুঁজে পাইনি। গ্রাম বাংলা টিউবসের সাথে চুক্তিবদ্ধ হলেন অভিনেতা মোশাররফ করিম।
গুলশানে লেকশোর হোটেলে হয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম বাংলা টিউবের ডিরেক্টর একরামুল হক ও জামাল উদ্দিন, জিএম রিয়াজ মোর্শেদ। এছাড়া উপস্থিত ছিলেন ক্রিয়েশন ওয়ার্ল্ডের ডিরেক্টর আপন খান, টিভিসি ডিরেক্টর প্রবীর রয় চৌধুরী। শীঘ্রই গ্রাম বাংলা টিউবের নতুন টিভিসিতে দেখা যাবে মোশাররফ করিমকে। লালমনিরহাটে বিজয় দিবস ও নবান্নকে কেন্দ্র করে জমে উঠেছে বৌজামাই মেলা ও মৎস্য মেলা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। জামাল, ক্রেতাদের ভিড় কেমন দেখছেন? কবে শেষ হতে চলেছে মেলা? লালমনিরহাটে বিজয় দিবস এবং নবান্নকে উপলক্ষ করে কিন্তু দীর্ঘ 16 বছর পর বড় বাড়িতে আয়োজিত করা হয়েছে বৌজামাই ও মৎস্য মেলা। এবং এই মেলা আয়োজনের পর থেকে কিন্তু এই সন্ধ্যার পর থেকে মেলাগুলোতে হাজার হাজার দর্শকের সমাগম হচ্ছে। আমি যদি একটু দেখাতে চাই যে এই মেলায় কিন্তু 200রও অধিক পিঠাপুলির দোকান রয়েছে। এছাড়া কিন্তু বিভিন্ন ধরনের মাছ, ছোট বড় প্রজাতির মাছ রয়েছে। এবং এই মেলাকে ঘিরে যারা আয়োজক প্রশিক্ষক রয়েছে যদি বলতে চাই যে গ্রামীণ যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যকে ধারণ করতে কিন্তু আজকের এই যে বৌজামাই ও মৎস্য লালমনিরহাট থেকে যারা ছিলেন জামাল বাদশা। রাজশাহীর পবা উপজেলা পরিষদ চত্বরে ঢুকলেই পুকুর পাড়। সেই পুকুর পাড়ে দাঁড়িয়ে চোখে পড়বে পাঠাগার। বেদিতে দেয়াল তুলে করা হয়েছে বই রাখার স্থান। পুকুর পাড়ে বসে গাছের সুশীতল ছায়ায় বসে যে কেউ ডুব দিতে পারবেন বইয়ের রাজ্যে। পাঠাগারটির নাম আলোর উঠান। বিস্তারিত কাজী শাহিদের প্রতিবেদনে। পুকুরপাড়ে শীতল ছায়ায় বসে শিক্ষার্থীরা মগ্ন বই পড়ায়। জ্ঞানের আলোয় আলোকিত হতে ডুবে আছেন বইয়ের পাতায়। শুধু শিক্ষার্থীরা নয়, নানা বয়সী মানুষ কাজের ফাঁকে অবসর কাটাতে এসে পড়ছেন বই। থরে থরে সাজানো উন্মুক্ত আলমারির তাক থেকে পড়ার জন্য যে কেউ বেছে নিতে পারছেন পছন্দের বই। পড়া শেষে আবার জমা রাখছেন। জ্ঞান অন্বেষণে সুখপাঠ্য বইয়ের পাতায় ডুব দিতে পেরে খুশি পাঠকরা। আমরা নানা কাজে উপজেলায় এসে থাকি, অযথা বসে থাকি, ফোনটা টিপে আমরা বই নিয়ে পড়তে পারি। এটা আমাদের পক্ষে অনেক উপকার হয়েছে। অবসর টাইমে এখানে আমরা বই পড়ি, অনেক আনন্দ হয়, ভালো লাগে বই পড়তে। আছে এখানে মোটামুটি, তারপরেও যদি আরো অনেক ভালো বই রাখা যায়, গল্প কিংবা কবিতা, উপন্যাস, তাহলে অনেক ভালো হয় পাশাপাশি আর কি। আমাদের এখানে পাশে স্কুল, কখনো অন্যান্য কাজে সময় নষ্ট না করে আমরা এখানে এসে বই পড়তে পারবো। আমাদেরকে বই পড়তে অনেক ভালো লাগে। এখানে অনেক ধরনের বই আছে, যেমন আমি দেখলাম এখানে অনেকগুলো বই। আমি একটা বই পড়ছিলাম, গালিভার্স ট্রাভেলস। এই বইটা পড়ার আমার ইচ্ছে ছিল অনেক আগে থেকে, তবে আমার হাতের কাছে অ্যাভেলেবেল ছিল না বইটা। এখানে এসে আমি দেখলাম এই বইটা পড়ে আমার খুবই ভালো লাগলো। রাজশাহীর পবা উপজেলা চত্বরের পুকুর পাড়ে গেলে দেখা মেলে এমনই ব্যতিক্রমী লাইব্রেরির। জ্ঞানের আলো ছড়িয়ে দিতে গড়ে তোলা লাইব্রেরির নাম দেয়া হয়েছে আলোর উঠান। ভার্চুয়াল মাধ্যমে ডুবে থাকা নতুন প্রজন্মের সঙ্গে বইয়ের নিবিড় সম্পর্ক গড়া ও সময় অপচয় রোধেই নেওয়া হয়েছে এমন উদ্যোগ। বিশেষ করে শিক্ষার্থীদের কিভাবে বইয়ের জগতে নিয়ে আসা যায়, কারণ এই যে মোবাইল আসক্তি আপনি জানেন, এটা অনেক ক্ষেত্রে আমাদের অন্য মাদকাসক্তি বা অন্যান্য বিষয়ের চেয়েও ক্ষতিকর। তো সেইগুলো বা এটা পরবর্তীতে ট্রান্সফারও করে মাদকাসক্তির মতো বিষয়। সেইগুলো যেন না হয়, আমাদের আগামী প্রজন্ম যেন বেড়ে ওঠে, তারা যেন বইয়ের জগতে, জ্ঞানের জগতে বিচরণের আনন্দটা নিতে পারে, সেই জায়গা থেকে আমাদের এই উদ্যোগ। সাহিত্যিক আর শিক্ষাবিদরা বলছেন, এমন উদ্যোগ নতুন প্রজন্মকে বই পড়তে উৎসাহিত করবে। দেশের সব জেলা উপজেলায় এমন উদ্যোগ ছড়িয়ে নেয়ার দাবি তাদের। সময়ের পাশাপাশি এখন অনেক কিছু বদলে গেছে। এখনকার ছেলেমেয়েরা আমাদের মতো পাঠাগার খুঁজে না, তারা বই খুঁজে না, তারা প্রযুক্তির মধ্যেই নিজেদের একটা আনন্দ খুঁজে পায়, যেটা আমরা চিন্তা যদি করি আমাদের মনটা একটু খারাপই লাগে। কারণ আমরা ভাবি
যদি বইয়ের সঙ্গে এখনকার ছেলেমেয়েদের একটা অ্যাটাচমেন্ট না থাকে, একটা যোগসূত্র না থাকে, পরবর্তী প্রজন্ম কি করে নিজেদের ভালো নিজেদের মন্দটা চিনে উঠতে পারবে? কিছু সময় তাদের কাজের ফাঁকে অবসর সময় কাটাতে হয়, সেই সময়টিতে যেন তারা এই জ্ঞানের যে আধার বই এই একটি সুন্দর পুকুরের পাড়ে একটি চমৎকার লাইব্রেরি, সুন্দর বসার পরিবেশ আছে, এই পরিবেশে বসে যদি কিছু অংশ পড়ে তারা জ্ঞান অর্জন করতে পারে তাহলে একটা সার্থকতা আসবে বলে আমি মনে করি। এই লাইব্রেরির আঙিনায় বসে পড়ার পাশাপাশি নিবন্ধিত পাঠকরা বাড়িও নিতে পারবেন বই। কাজী সাহেদ, দেশ টিভি, রাজশাহী। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন দেশ.টিভি। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ দেখে সার্চ করুন। ধন্যবাদ সবাই।